স্বাগতম। আমি মোহাম্মদ আমিনুজ্জামান। আজকে আমরা এখন যে আলোচনাটা করব সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফটোগ্রাফির জন্য, এটা হলো এক্সপোজার। এই এক্সপোজার ঠিক হওয়া খুব গুরুত্বপূর্ণ ফটোগ্রাফির জন্য, এবং আমরা যদি এই এক্সপোজারকে ঠিক করতে চাই তাহলে তিনটা বিষয় আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে এবং তিনটা বিষয় সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে অ্যাপারচার, আর একটা হচ্ছে শাটার, আর একটা হচ্ছে আইএসও। এখন অ্যাপারচার থাকে হচ্ছে লেন্সে, শাটার থাকে হচ্ছে ক্যামেরার বডিতে, এবং আইএসও থাকে এখন ডিজিটালি ক্যামেরার ভিতরে। আমরা একটু আগের আলোচনাতে যাই যে এইটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই তিনটা ডিভাইস দিয়ে, মানে তিনটা অপশন দিয়ে আপনার এক্সপোজারটাকে কন্ট্রোল করা সম্ভব ক্যামেরার মধ্যে। আর এক্সপোজার যদি বলি তাহলে কি, ধরেন আপনি একটা দৃশ্য দেখতেছেন, মনোরম দৃশ্য, তো সেখানে কি আছে, লাইট আছে, তো লাইট রিফ্লেক্ট হয়েই তো আপনি দেখতে পাচ্ছেন। এখন এই যা দেখতে পারা সেইটা হচ্ছে আপনি ঠিকমতো দেখতে পাচ্ছেন। এখন ধরে নেন আপনি সিনেমা হলে যাচ্ছেন ছবি দেখার জন্য দুপুর 3টার সময়, এবং বাইরে সুন্দর ছবি দেখলেন, দৃশ্যগুলো দেখলেন, কিন্তু সিনেমা হলে যখনই ঢুকবেন তখন দেখবেন আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। কেন ঘটলো এই ঘটনাটা? কিছুক্ষণ পর, 3-4 মিনিট পর দেখবেন আবার সব আপনি দেখতে পাচ্ছেন। কারণ কি? সেখানে আলোর অনেক কম ছিল। তার মানে আমাদের চোখেও এই অ্যাপারচারটা আছে, যেটা লেন্সে আমরা দেখতে পাই। অতএব এইটা কি করে তখন চোখ এবং ব্রেন, যে আপনি যখন অনেক বেশি আলোতে থাকেন তখন আপনার চোখের অ্যাপারচারটা অনেক ছোট করে রাখে এবং আপনি সেটাকে ঠিকঠাক মতো দেখতে পান। কিন্তু যখন আমরা সিনেমা হলে ঢুকি তখন ওখানে অনেক কম আলো থাকে সিনেমা প্রজেকশনের জন্য অবশ্যই, এবং সেইটা দেখার জন্য আমাদের অ্যাপারচারটাকে অনেক বড় করতে হয়, এবং সেই অনুযায়ী আমরা অনেক কম আলোতেও দেখতে পাই। ঠিক একই পদ্ধতিতে এই লেন্সের মধ্যে এই অ্যাপারচারটা ব্যবহার করেছে। আমরা যদি একটা 50 মিলিমিটার লেন্স নেই, দেখবেন এখান থেকে টোটালটা আপনাকে আমি দেখতে পাচ্ছি, এবং এই যে রিংটা দেখবেন এটা একেবারে ছোট হয়ে আসতেছে, এই বড়, এই ছোট। যখন একেবারে ক্ষুদ্র হয়ে যায় তখন খুব কম আলো ঢুকে, আর যখন একেবারে ওপেন হয়ে যায় লেন্সের মুখটা, একেবারে অনেক বেশি আলো ঢুকবে, খুব স্বাভাবিক। এবং এই যে কম আলো ঢোকা এবং বেশি আলো ঢোকা, এতে কি বোঝা যাচ্ছে যে আপনি এক্সপোজারকে কন্ট্রোল করার জন্য প্রথম যে পদক্ষেপ লেন্স দ্বারা করা সম্ভব সেটা আপনি পেয়ে যাচ্ছেন। এবং এটাতে আরেকটা কাজও ঘটে, যেটা আমরা একটু পরে আলোচনা করব, সেটা হচ্ছে ডেপথ অফ ফিল্ড। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম ফোকাস নিয়ে। তো ফোকাস যখন হবে, একটা সাবজেক্টে ফোকাস করবে, কতটুকু জায়গা ফোকাস হবে বা আপনার ছবিতে কতটুকু জায়গা পরিষ্কারভাবে পাবেন, সেইটা কিন্তু এই ডেপথ অফ ফিল্ড দিয়ে নির্ধারিত হবে। তো এখন আসি আমরা অ্যাপারচারের নাম্বারগুলো নিয়ে। এটা নিয়ে খুবই ধোঁয়াশা একটা ধারণা আছে, হ্যাঁ, যে এটা শুরু হয় হচ্ছে 1 থেকে, যদিও খুব কম লেন্সে আপনি 1 পাবেন, এরপরে পাবেন 1.4, এরপর পাবেন 1.8, তারপরে পাবেন 2.8, বা মাঝে মনে 2ও একটা আছে, 2.8, এরপরে পাবেন 4, তারপর পাবেন 5.6। এই নাম্বারগুলো কি আসলে? নাম্বারগুলো হচ্ছে যে প্রথম যে নাম্বারটা আমরা বেশিরভাগ লেন্সে যে নাম্বারটা পাই 2.8, এটা থেকে আমরা শুরু করি। 2.8-এ যতটুকু আলো ঢুকবে, 4-এ তার অর্ধেক আলো ঢুকবে, 5.6-এ তারও অর্ধেক আলো ঢুকবে, 8-এ তারও অর্ধেক আলো ঢুকবে। তার মানে এটা একটি জিওমেট্রিক্যাল হিসাব, যে ক্ষেত্রফলকে অর্ধেক করে ফেলা। এবং আপনারা যদি ক্যালকুলেশন করতে চান তাহলে 1.4 দিয়ে মাল্টিপ্লাই বা ডিভিশন করলেই আপনি পরবর্তী নাম্বারগুলো কাছাকাছি নাম্বারটা পেয়ে যাবেন। এতে কি ঘটবে? ধরেন 2.8-এ যদি টোটালটা ওপেন থাকে তাহলে 4-এ অর্ধেক কমে যাবে, তার মানে এর ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যাবে, যেটা স্কোয়ারের ক্ষেত্রে আমরা খুব বেশি ভালো করে বুঝতে পারি, যেহেতু এটা সার্কেল, এইটার জন্য এটার হিসাবটা একটু ভিন্ন। তো যাই হোক, এই হচ্ছে নাম্বার, এবং যত নাম্বার উপরে যাবে তত এইটার ক্ষেত্রফল ছোট হতে থাকবে, তার মানে আলোর পরিমাণ কমতে থাকবে। আর যত নাম্বার নিচের দিকে আসবে তত এটার ক্ষেত্রফল বড় হতে থাকবে, মানে আলো বেশি ঢুকবে। তার অর্থ হচ্ছে যদি আপনি আলোকে কন্ট্রোল করতে চান শুধু অ্যাপারচার দিয়ে, তাহলে 2.8-এ আপনি যতটুকু আলো নিতে পারবেন, আপনার 4 বা 5.6-এ তার অর্ধেক এবং তার অর্ধেক আলো হয়ে যাবে। ধরে নেন আপনি দিনের বেলা খুব রৌদ্রোজ্জ্বল, আজকেই যদি আপনি বাইরে যান, যে আলো পাবেন, হ্যাঁ, সেই আলোতে যদি ছবি তোলেন দেখা যাবে যে আপনার অ্যাপারচার দরকার হতে পারে হচ্ছে 5.6 বা 8 বা 11, হ্যাঁ। কিন্তু আপনি যদি ঘরের ভিতরে ছবি তুলতে আসেন তখন কিন্তু এত আলো পাবেন না।
অবশ্যই এর সাথে সম্পর্ক আছে শাটার স্পিড, যেটা আমরা পরবর্তীতে আলোচনায় আসব, এবং তারপরে আছে আইএসও। হ্যাঁ, অর্থাৎ শুধু আমরা এখন আলোচনা করতেছি যে অ্যাপারচার কি, অ্যাপারচার দিয়ে কীভাবে আলোকে কন্ট্রোল করা হয়, এবং এর পরবর্তী যে অ্যাস্থেটিক্সের যে জায়গাটা, টেকনিক্যাল জায়গাটা তো হলো যে আলো কম বা বেশি, এবং অ্যাস্থেটিক্সের জায়গাটা হচ্ছে যে এটা দিয়ে ডেপথ অফ ফিল্ড কীভাবে কন্ট্রোল করা হয়। তো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা তো আলোকে বাড়ানো বা কমানো। এখন ডেপথ অফ ফিল্ডের ক্ষেত্রে আসি। ডেপথ অফ ফিল্ড হচ্ছে যে যেটাকে আপনি ফোকাস করবেন তার আগে এবং পরে কতটুকু জায়গায় আপনি শার্প বা পরিষ্কার দেখতে পাবেন, সেটা হচ্ছে ডেপথ অফ ফিল্ড। তো ডেপথ অফ ফিল্ডের ক্ষেত্রে যত অ্যাপারচার বড় থাকবে, মানে হোলটা বড় থাকবে, নাম্বারটা ছোট থাকবে, তত ডেপথ অফ ফিল্ড থাকবে কম। আর যত নাম্বার উপরে যাবেন, মানে আলো কমে আসতেছে কিন্তু ডেপথ অফ ফিল্ড হয়ে যাবে বেশি। মজার ব্যাপার হচ্ছে যে ডিএসএলআর ক্যামেরা দিয়েই একমাত্র ডেপথ অফ ফিল্ড কন্ট্রোল করা সম্ভব, এবং মোবাইলে কিন্তু এটা করা খুব ডিফিকাল্ট। অনেকেই মোবাইলে চেষ্টা করেন যে ডেপথ অফ ফিল্ডকে কন্ট্রোল করা, কিন্তু এটা খুব জটিল হয়ে যায়, কারণ মোবাইলের মধ্যে অ্যাপারচারের এত অপশনগুলো দেওয়া থাকে না। যেমন একজন মানুষের আপনি ছবি তুলতেছেন, পোর্ট্রেট ফটোগ্রাফি, হ্যাঁ, রমনা পার্কে নিয়ে গেলেন, পিছনে সুন্দর গাছ, সবুজ রঙের, খুব ভালো ওয়েদার, খুব ভালো সুন্দর লাইট, ডিফিউজ লাইট। সেই ক্ষেত্রে আপনি মানুষটাকে রাখলেন সামনে, এবং পিছনে গাছ আছে, গাছটাকে কি আপনি মানে যে পাতাগুলো আছে ক্লিয়ার রাখতে চান, না ঘোলা করে দিতে চান, ক্যানভাসের মতো করে দিতে চান? এখানে একটা উদাহরণও দেখবেন আপনারা টিউটোরিয়ালে। সেটা হচ্ছে যে আমি টি গার্ডেনে এরকম একজন চা শ্রমিকের ছবি তুলেছি, এবং তার পিছনটা এমন আউট অফ ফোকাস করেছি ডেপথ অফ ফিল্ড দিয়ে, ওটার মধ্যে আমি ব্যবহার করেছিলাম 2.8। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেইটা একেবারে ক্যানভাসের মতো আপনাকে দেখাবে, যে মনে হবে ক্যানভাসের মধ্যে একজন মানুষ ভেসে আসতেছে। কারণ কি? কারণ ব্যাকগ্রাউন্ড যদি খুব ক্লিয়ার হয় তখন সাবজেক্ট কিন্তু আপনার কাছে গুরুত্ব হারিয়ে ফেলবে, এই পোর্ট্রেটের গুরুত্ব তখন হারিয়ে যাবে যদি এটা। হ্যাঁ, অবশ্যই যদি আপনি এনভায়রনমেন্টাল পোর্ট্রেট তোলেন, যেমন একজন লয়ারের তার চেম্বারে বসে সে কাজ করতেছে, সেটা ছবি তুলবেন, তখন কিন্তু আপনার আবার ডেপথ অফ ফিল্ড বেশি লাগবে। কেন বেশি লাগবে? সে কোথায় কাজ করে, তার পিছনে কি কি বই আছে, সামনে কি কি আছে, সবগুলা যাতে পরিষ্কারভাবে আসে, তখন ডেপথ অফ ফিল্ড বেশি লাগবে। কিন্তু যদি পোর্ট্রেট ছবি তুলেন বা ওই রকম কোনো কাজ করতে চান যে জায়গায় আপনার ব্যাকগ্রাউন্ড খুব গুরুত্বপূর্ণ না, বা আপনার সাবজেক্টে গুরুত্বপূর্ণ করতে দিতে চায় না, মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এত সুন্দর সুন্দর এলিমেন্টস আছে যে সাবজেক্টের তার গুরুত্ব হারিয়ে ফেলবে, তখন কিন্তু আপনাকে শ্যালো ডেপথ অফ ফিল্ডেই যেতে হবে। শ্যালো ডেপথ অফ ফিল্ড শব্দটা ব্যবহার করা হয় কখন? যখন ডেপথ অফ ফিল্ড মানে যাকে ফোকাস করবেন সে শুধু পরিষ্কার থাকবে, পিছনে এবং সামনে পুরোটা ঘোলা থাকবে, সেটাকে বলা হয় শ্যালো ডেপথ অফ ফিল্ড। আর ডিপার ডেপথ অফ ফিল্ড কাকে বলা হয়? যেটা যাকে ফোকাস করবেন তার আগে পরে সবই ক্লিয়ার থাকবে। কখন এটা দরকার? এটা তো বুঝে রাখা দরকার। যেমন আপনি গ্রুপ ছবি তুলতেছেন আপনার স্কুলে বা আপনার কলেজে বা আপনার ইউনিভার্সিটিতে, 3 লেয়ারে 3 জন বসে আছে, একজন চেয়ারে বসে আছে, সামনে হাঁটু গেড়ে বসে আছে, পিছনে দাঁড়িয়ে আছে, বা 2টা চেয়ারে বসে আছে, এবং সেটা তো তখন কি প্রত্যেকটা মানুষকে আপনি পরিষ্কার চান? সামনের মানুষকে পরিষ্কার রাখলেন, পিছনকে ঘোলা রাখলেন, সবাই কি ছবি পছন্দ করবে? অবশ্যই না। সেই ক্ষেত্রে আপনাকে ডিপার ডেপথ অফ ফিল্ড ব্যবহার করতে হবে। ল্যান্ডস্কেপের ক্ষেত্রে অবশ্যই ডিপার ডেপথ অফ ফিল্ড ব্যবহার করতে হবে, কারণ ল্যান্ডস্কেপে আমরা সব কিছু শার্প চাই। আর পোর্ট্রেটের ক্ষেত্রে বা স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে বা কোনো কোনো সময় মারামারির ক্ষেত্রে বা কোনো কোনো সময় আমরা যখন ডেইলি লাইফের ছবি তুলি, তখনও আমরা শ্যালো ডেপথ অফ ফিল্ড ব্যবহার করি। কেন? ধরেন আপনি একটা বস্তিতে কাজ করতেছেন, তো সেই ক্ষেত্রে 2টা বাচ্চা খেলা করতেছে, কিন্তু পিছনে এমন কিছু লাল, সবুজ, নীল কাপড় চোপড় আছে যে তাদের যে খেলার অবস্থানটা সেটা গুরুত্বপূর্ণ হবে না যদি ওইটাকে বেশি শার্প দেখা যায় পিছনেরটাকে। তো সেই ক্ষেত্রে আমরা শ্যালো ডেপথ অফ ফিল্ড ব্যবহার করি। অতএব অ্যাপারচার হচ্ছে এমন একটা এলিমেন্টস ফটোগ্রাফিতে যেটা প্রত্যেকটা ফটোগ্রাফার খুব সতর্কতার সাথে ব্যবহার করেন। প্রথম হচ্ছে টেকনিক্যাল জায়গা, যে অ্যাপারচার দিয়ে আপনি আলোকে কন্ট্রোল করতে পারেন। দ্বিতীয় হচ্ছে আপনি ডেপথ অফ ফিল্ডকে কন্ট্রোল করতে পারেন। আমাদের এএসএস ক্যামেরার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন।